সাবেক আইজিপি বেনজির আহমেদের ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট ও বিভিন্ন সম্পত্তির ৬৯ দলিলের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনে আদালত বেনজির আহমেদের সম্পত্তি জব্দ করা এবং তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেয়। তাহলে আমরা বুঝবো জনাব বেনজির কোনো একটা রেড লাইন ক্রস করেছেন, মারাত্মকভাবে কোনো একটা রেড লাইন ক্রস করেছেন, সিরিয়াস কোনো রেড লাইন ক্রস করেছেন, যে রেড লাইন ক্রস করাটা তার জীবনে এই দুর্গতি তৈরি করেছে। জয় বাবা জয় হয়ে গিয়েছে, জয় বাংলা হয়ে গিয়েছে, জয় বাবার জয় বাংলা হয়ে গিয়েছে। আর সে কারণে আজকের এই ওবায়দুল কাদের বাবাও এখন মাথা নষ্ট হয়ে গিয়েছে। তো চক্রান্ত এখনো আছে। ইস্ট তিমোরের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। 5 কোটি আমার অ্যাকাউন্টের মধ্যে জোরজোড়া 500-1000 টিকিট নোট খালি জমাইল নে। সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এমপি যে সাহস করে আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মিডিয়ারে কইয়া দিছি যে আমি 29.5 কোটি টাকা পাইছি। সবচেয়ে বড় খবর হচ্ছে যুক্তরাষ্ট্রে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সমস্ত সম্পদও বাজেয়াপ্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যা নিয়ে চরম বিপাকে আওয়ামী লীগ। জয়েরই বা কত টাকার সম্পদ বাজেয়াপ্ত হতে যাচ্ছে, এসব অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। দর্শক, এবার খেলা শুরু করে দিল খোদ বাইডেন। হঠাৎ করে জাতিসংঘের শান্তি মিশন থেকে এই ধরনের কড়া বার্তা, জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা, এমনকি সেই সাথে বেনজির আহমেদের সম্পদ বাজেয়াপ্ত। দর্শক, এই বিষয়গুলোকে আপনি ঠিক কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। এমনকি দর্শক, আজকের ভিডিওতে এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। এমনকি দর্শক, এরই সাথে সাথে আপনারা জানতে চলেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়েরও সম্পদ বাজেয়াপ্ত হতে চলেছে। তার ঠিক কত সম্পদ রয়েছে এবং কিভাবে বাজেয়াপ্ত হতে চলেছে এবং হঠাৎ করে আমেরিকা কেন এত ক্ষিপ্ত হলো সেটি অবশ্যই আপনারা একটু পরে জানতে চলেছেন। দর্শক, এরই সাথে সাথে ব্যারিস্টার সুমন একটি তথ্য তুলে ধরেছে, যেখানে তিনি বলেছেন মাত্র কয়েক মাসে বা তিনি যখন এমপি নির্বাচিত হন তখনই তার কাছে 5 কোটি টাকা ঘুষের অফার করা হয়। দর্শক, কে ঘুষের অফার করেছিল এবং কেন করা হয়েছিল তাও ভিডিওটি দেখলেই জানতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যে আমেরিকা তার উপর এত ক্ষিপ্ত যে তারা নাকি বাংলাদেশের কাছে একটি অঞ্চল চেয়েছিল যেখানে তারা বিমান ঘাঁটি বানাতে চায়, সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয়নি বিধায় তার উপর তারা এতটা ক্ষিপ্ত। সেই সাথে তিনি আমেরিকার উদ্দেশ্যে আরও কিছু মন্তব্য করেছে। দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তুলে ধরবো। তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। যারা বেনজিরের ব্যাপারে কোর্ট একটা আদেশ দিয়েছে, আদেশটা হচ্ছে তার সম্পত্তি ক্রোক করা এবং তার অ্যাকাউন্ট জব্দ করা। আমি আসবো এই ব্যাপারে আলোচনায়। আগে একটা কথা একটু বলে রাখা দরকার, মানে এই পর্যন্ত জনাব বেনজিরের প্রসেস যাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি নাই। আপনারা যারা আমাকে রেগুলারলি দেখেন, আমি তাদেরকে আমি তাকে নিয়ে আমার থেকে বলেছি যে মামলা পর্যন্ত করা হয়েছে, কারণ একজন ডামি এমপি সেটা নিয়ে উচ্চবাচ্য করেছেন, দুদকে গেছেন, দুদককে মামলা করতে হয়েছে। এই তো মামলা না, মানে তারা খোঁজ খবর করবেন, মামলা তো অনেক দূরের কথা, তারা তার ব্যাপারটা কগনিজেন্সে নিয়েছেন, এই কথাটা তাদের বলতে হয়েছে, কারণ ওই ডামি এমপি যেহেতু ওখানে গেছেন সেটাকে একটু না একটু গুরুত্ব তাকে দিতেই হতো। এরপর যেটা হয় তদন্ত হবে, চলবে, এসব বলতে বলতে এটা আটকে থাকবে। আমরা নানান ইস্যু নিয়ে ব্যস্ত হয়ে যাব, কারণ একটার পর একটা ইস্যু আসছে, বাংলাদেশে আসতে থাকবে, ইস্যু তৈরি করা হবে, কিছু ইস্যু আসবে, কিছু ইস্যু সরকার নিজের হাতে তৈরি করবে, সুতরাং এটা ধামাচাপা পড়ে যাবে। কিন্তু না, কোর্টের একটা রায় হলো, মানে কোর্টের রায়টাকে আমি এভাবে দেখতে চাই। কেউ কেউ বলবেন, আমি জানি আমি আওয়ামী লীগের লোকজন বলবেন, এবং যেহেতু আমি আওয়ামী লীগের লোকজনের সাথে টকশো করি, বিরাট স্বাধীন বিচার বিভাগ দেখানোর চেষ্টা হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না এটা একেবারেই। তাহলে কি ঘটলো, ব্যাপারটা কেন ঘটলো, সেটা নিয়ে কী কী প্রবাবিলিটি থাকতে পারে সেগুলো নিয়ে কথা বলি। আগে একটু দেখি তার সম্পদ সম্পর্কে কি বলা হয়েছে। সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার সম্পদ কেনার 83টি দলিল জব্দেরও আদেশ দিয়েছেন আদালত। একজন এটা করেছে খুরশিদ আলম খান, দুদকের আইনজীবী, আমরা চিনি তাকে, এটা জানানো, তিনি এটা জানিয়েছেন পত্রিকাকে। খুরশিদ আলম খান প্রথম আলোকে বলেন, অনুসন্ধানের অংশ হিসাবে দুদক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ চেয়ে আজ বৃহস্পতিবার আবেদন করে। আদালত দুদকের সেই আবেদন মঞ্জুর করেছেন। ওই আবেদনে বেনজির আহমেদের গোপালগঞ্জের জমি, বেনজির আহমেদ ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাবগুলোর জব্দের আদেশ চাওয়া হয়েছিল। আমি একটা টিভি চ্যানেলে এটা নিয়ে বিস্তারিত একটা রিপোর্টে দেখলাম, তার সম্পত্তির বর্ণনা দেওয়া হয়েছে, তাতে 17 পৃষ্ঠা লিখেছে, এবং সেখানে
এক গোপালগঞ্জেই নাকি 65টা জায়গায় তার সম্পত্তি আছে, 65টা জায়গায় রিপিট সম্পত্তি আছে। জমির যে দলিলের কথা বলা হচ্ছে, সম্পদের যে বিবরণ আছে, এটা সম্ভবত ট্রান্সফার হয়নি, হলে এগুলো তার নামে জমি হতো না। এগুলোর তাহলে আমরা ধরে নিতে পারি যে জমি যেগুলোর কথা বলা হয়েছে সেই জমিগুলো এখনও জনাব বেনজিরের নামে আছে, কিন্তু অ্যাকাউন্টগুলোতে টাকা খুব বেশি আছে, আদতে তা না। যদিও তারা যদি চায় আসলে এটাও তদন্ত করা খুব ভালোভাবেই সম্ভব। ব্যাঙ্কগুলো স্টেটমেন্ট পাওয়া যায়, আপনি আপনার বহু কোটি টাকা যদি এখান থেকে সরিয়ে নেন, এগুলো আসলে ব্যাংকের কাছে হিসাব আছে, ওই তারিখের আগে কত ছিল, কবে তুলেছেন, দীর্ঘদিনের স্টেটমেন্ট যদি আপনি নেন, আপনি ক্লিয়ারলি দেখে যাবেন, দেখে ফেলবেন কী পরিমাণ টাকা ওখানে ছিল এবং কবে এটা উত্তোলন করা হয়েছে। সুতরাং এসব টাকা আপনি যদি সহি নিয়তে তদন্ত করতে চান, সেই তদন্ত করার ডকুমেন্ট আছে। ফলে নিম্ন আদালত যখন একটা রায় দিয়েছে এবং যারা বেনজিরের মতো একটা সেন্সিটিভ ইস্যুতে রায় দিয়েছে, আমাদের এটা বুঝতে হবে এই রায়টা হওয়াটা সরকারের খুব উঁচু পর্যায়ে থেকে চাওয়া হয়েছে, এটুকু আমরা মানতে পারি। দুটো কারণ এটা হতে পারে যে প্রাথমিকভাবে হ্যাঁ আমি কিন্তু ওর বিরুদ্ধে এসব ক্রোক করতে বলছি, এগুলো আটকে রাখতে বলছি। কেন আটকে রাখতে বলছি? তার তদন্ত শুরু হলে তিনি যাতে ট্রান্সফার করে ফেলতে না পারেন, ইত্যাদি ইত্যাদি কারণে। ফলে একটা পারসেপশন দেখানো যাবে, পারসেপশন দেওয়া যাবে যে দেখো আমরা কিন্তু বেনজিরের বিচার করছি, তার বিরুদ্ধে অভিযোগ এসছে, আমরা বিচার করছি। আমরা জানি এইসব ক্রোক করা, এরপর তদন্ত করা, তদন্ত করে বলা যাবে না না সব ঠিক আছে, এগুলো ওনার পৈতৃক সম্পত্তি, শ্বশুর দিয়েছে, ওটা দিয়েছে, উপহার পেয়েছেন, ছাড়টার দিয়ে দেওয়া যাবে, এটা বিষয় না। কিন্তু এটা করে এক ধরনের বিচারিক প্রক্রিয়া আমি চালু করেছি কারো বিরুদ্ধে, এই পারসেপশন দেওয়া যাবে, এই আই ওয়াশ দেওয়া যাবে। প্রশ্ন কেউ সাথে সাথেই করবেন কেন সরকার এটা করছে, সে জায়গায় পরে আসছে। কিন্তু এই যে আপনি এই রায়টা দিলেন, এটা নিয়ে আবার উচ্চ আদালতে যাওয়া যাওয়া হতে পারে, এই রায় আবার প্রাথমিকভাবে যে রায় আছে সেটা আবার স্থগিত হয়ে যেতে পারে। সুতরাং এটাই যে যথেষ্ট নিশ্চিত রায়, নট নেসেসারিলি। আবার ওপরে গিয়েও সেটা বহাল থাকতে পারে, বহাল যদি থাকে তাহলে আমরা বুঝবো যে চাওয়া হচ্ছে তার বিরুদ্ধে অন্তত তদন্ত খেলাটা চলুক, অথবা তারকে কি সত্যিকার অর্থেই তদন্ত করা হবে। হতে পারে সরকার সত্যিকার অর্থেই চাইছে এই ভদ্রলোককে সাইজ করে ফেলতে, তাহলে কালের কণ্ঠে যে রিপোর্ট এসেছিল সেটা প্ল্যান্ড, তারপর সেই ডামি এমপি গিয়ে শোরগোল করে এসছেন দুদককে নিয়ে, বাইরে বলছেন এটাও প্ল্যান্ড, এবং সেটার ভিত্তিতেই যাবতীয় সব কিছু হওয়া এবং রায়, এবং পরবর্তীতে যদি তাই হয়ে থাকে তাহলে এটা হতে পারে যে ইনভেস্টিগেশন উনি এগুলো করেছেন, আসলে এতে কোনো সন্দেহের কিছু নাই। উনি একবার ব্যাখ্যা দিতে এসেছিলেন, সেটা নিয়েও ভিডিও করেছি, অত্যন্ত নভিস, কি মারাত্মক অ্যারোগেন্স, কি মারাত্মক সোকল্ড কনফিডেন্স দেখাতেন এই লোক, শেক করছেন, ফাম্বল করছেন, দেখেছি তোমার ব্যাখ্যাটা কি, মানে অসংখ্য সম্পত্তি, বেসুমার টাকা পয়সা পাওয়া যাবে আমরা জানি। সুতরাং তাকে ধরতে যাওয়া কোনো ব্যাপার না, এবং এগুলো সরকার দীর্ঘদিন থেকে জানে। যাই হোক, তাকে ধরতে চাইতে পারে এবং একটা আইনি প্রসেসে ফেলে তাকে ধরে ফেলতে পারে। তাহলে যদি সত্যি সেটা করে, সেটা কেন? তাকে তেমন কিছু করবে না, এটা নিয়ে আমার আর্গুমেন্ট ছিল, বেনজিরদেরকে যদি আপনি আসলে শাস্তি দেন তাহলে আপনার হয়ে লাঠিয়ালি আসলে খুব বেশি মানুষ করতে রাজি হবে না। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পারপাস সার্ভ করেছেন গভর্নমেন্টের। 14 সালের নির্বাচনের আগে ঢাকার পুলিশ কমিশনার, 18 নির্বাচনের আগে ডিজি র্যাব ছিলেন, এরপর তো আইজিপি হয়েছেন, সব গুরুত্বপূর্ণ পদে উনি ছিলেন, এবং অত্যন্ত ভয়ঙ্কর নোংরা অ্যাটিটিউড নিয়ে উনি মানুষের সামনে আসতেন, মানুষকে মানুষ মনে করতেন না, এবং যা তা অ্যাটিটিউড দেখিয়ে পারপাস সার্ভ করেছেন। সো এইরকম একজন মানুষকে যদি আপনি ব্যবস্থা নেন তাহলে আপনার হয়ে লাঠিয়ালগিরি কে করবে? সবচেয়ে বেশি সার্ভ করা মানুষদের একজন, এবং ওনার বাড়ি গোপালগঞ্জ, তাহলে কে আসলে এটা নিয়ে ফাইনালি করতে আসবে? এটা ছিল আমার আর্গুমেন্ট। সে কারণে তাকে আসলে এটা করা হবে না। কিন্তু যদি করা হয়ে থাকে, যদি সত্যি তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়াটা, এখন তদন্তের জন্য ফ্রিজ চাইলো, তারপর তদন্ত হবে, চার্জশিট যদি হয়, বিচারিক প্রক্রিয়া যদি সরি হয়, এবং উনি যদি গ্রেফতার হয়ে যান, তাহলে আমরা বুঝবো যে বেনজির কোনো একটা রেড লাইন ক্রস করেছেন, মারাত্মকভাবে কোনো একটা রেড লাইন ক্রস করেছেন, সিরিয়াস কোনো রেড লাইন ক্রস করেছেন, যে রেড লাইন ক্রস করাটা তার জীবনে এই দুর্গতি তৈরি করেছে। নিশ্চিতভাবে আপনি আপনার সার্ভ করা মানুষকে, একটা মাফিয়াতন্ত্রে এটা হয় যে আপনাকে সার্ভ করে, যে আপনার লোক, তাকে আপনি রক্ষা করেন, রক্ষা করা হয়েছে। যেন বেনজিরকে কিন্তু করা হয়নি, মানে স্যাংশনের পর তাকে বাদ দেওয়া হয়নি, এমনকি তাকে জাতিসংঘের একটা প্রোগ্রামের নামে আমেরিকায় নেওয়া হয়েছিল। ওটা জাতিসংঘের প্রোগ্রাম ছিল বলেই, ওখানে বিভিন্ন দেশের পুলিশ অফিস চিফরা ছিল বলেই তাকে ভিসা দেওয়া হয়েছে, দিতে হয়েছে। উনি আমেরিকায় গিয়ে খুব ঘুরে টুরে এসেছিলেন, খুব হামবড়া দেখানো হয়েছিল। ইভেন এখন যিনি আইজিপি আছেন, তিনি আগে স্যাংশন পেয়েছিলেন, কিন্তু ওনাকে আইজিপি করা হয়েছে। শুধু সেটা না, তাকে এক্সটেনশনও দেওয়া হয়েছে। সুতরাং আপনি আসলে মাফিয়াতন্ত্রে এটা হয়, আপনি আসলে আপনার বিশ্বস্ত মানুষজনকে ফেলে দেন না, কিন্তু ওনাকে যদি সত্যিকার অর্থে ফেলে দেওয়া হয়, সাইজ করা হয়, তাহলে আমরা বুঝবো উনি মারাত্মক কোনো রেড লাইন ক্রস করেছেন। আমরা সামনের সময় অপেক্ষা করব এবং দেখব তার জীবনে কি ঘটে, তাহলে আসলে আমরা বুঝবো। এমনই দুর্ভাগ্য আমার, সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এমপি যে সাহস করে আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মিডিয়ারে কইয়া দিছি যে আমি 29.5 কোটি টাকা পাইছি। আর
কি একটা দেশও জন্মাইছি চিন্তা করুন। আমি এখানে কই দিলাম এর লেগে আরেক এলাকার এমপি গিয়া সংসদ বিচার দেয় স্পিকারের দ্বারা, মাননীয় স্পিকার আমরা ইজ্জত থাকে না হলতা হইলিতেছে। মানে বুঝেন আপনি আপনি ক টাকা বরাদ্দ পাইছেন ই কথা খেয়ে কইছিলাম এর লেগে আমার বিচারও হারা করে দিচ্ছেন। ই দেশে কিতা দেখলাম আপনি কিতা দেশ রে বাপ রে বাপ। ইখানে লেগে আমার পুরস্কার দিতে আসেন না যে একটা পোলা বা সাহস করিয়া বা আপনারা একটা খালি ঘটনা কই এই ফানি আতলিয়া হইতাছি যে এমপি হইবার পরে 5 মাসের যে লাইন আমি দেখছি খালি যদি না না করতাম যে নারে 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 তা তো আমার জমা হইল না 5 কোটি টাকা অ্যাকাউন্টও। কত হইল না 5 কোটি আমার অ্যাকাউন্টের মধ্যে জোরজোড়া 500,000 টিকিট নোট খালি জমা হইল না। মানে আমি যদি খালি নিমরাজি থাকতাম যে সালামি দেয় দেখছেন না না গো লাগতো না গো লাগতো না গো কইয়া মুঠে লইলাই কয় দেখছেন না নি ধরেন আমরা নাতি আইছে এ রাখ রে নাতি নাতি রাখ রাখ কয় না 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 দরকার কি তা আবার একটু আটটা খুললেন হেগা দেখছেন না আপনি। আমি এমপি হইবার পর যদি খালি কইতাম যে এরা যেভাবে আত্মাছে আমারে না 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 লাগতো না কইয়া যদি একটু আটটা মুট করতাম তাহলে 5 কোটি আই হয়। আমি যেই আমার আদে আমি কই রে আমার ফুলাফুরি রে ইটা হারাম খাইয়া নষ্ট হইব রে বাবা আমার এই আধার দিও না। এর মানে আমি চিন্তা করি যারা আধার খাইছেন তারা এই 15-20 বছর ধরে কিতা আধার খাওয়া খাইছেন, আধার কিভাবে খাইছেন বোঝা যাইতেছে। যেমন এবার আমি টাকা পাইছি কতবার এই দেশ কিতা কিতা দুর্ভিক্ষ আছিল না যে কোনো টাকা আইছে না না আপনারা কইতে পারবা কোনো বরাদ্দ তো আইছিল না। এর লাগে কই মজা মারে ফজা ভাই আর আমরা খালি উদাই উদাই বইটা ভাই। আপনারা টেকার কিজাত মুরাদ আমি পাইতাছি আপনার কোনো ধারণই নাই। সরকারের টাকা বরাদ্দ পাইতাছি নিজে যা রুজি করতেছি আমি কথা দিছি যে যতদিন আপনারা আমার এমপি হিসাবে রাখবা ততদিন আমি সারা পৃথিবীর কোন জায়গার মধ্যে 100 জায়গাও রাখতাম না। বাড়ি করতে পারে ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গা 100 জমিও আমি কিনতাম না। এখন আমারে আপনারা দায়িত্ব দিয়েছেন 7 লাখ মানুষের ভাগ্য বদলাইবার লিগা আর আমি যদি ওকা শতক জায়গা কিনা ধরি তাইলে আমি আপনার ভাগ্য বদলাইব কোন সময়। আর আমি তো নির্বাচনের আগেও কইতাম ভাই সাহেব রাজনীতি কিভাবে পেশা হয় মানুষের যে বেটা তাবিজ জাতি করে এ বেটা তো তাবিজ দিয়ে রুজি করে না নি কিন্তু সেবা করার নাম দিয়ে আমি আইলাম যে ভাই আমার একটু ভোট দেন দিলে আমি আপনারা সেবা করবো যে বুটে আপনারা আমার নেতা বানাইবার পরে আমার অত টাকা হয় এখানে কিতার লাগি তে তো বোঝা গেল সেবা তুমি তোমার নিজের ভালোই করছো। আমি এইবার 9.5 লাখ টাকা লিয়া নির্বাচনে নামছিলাম। এখন আগামীবার 5 বছর পরে যদি আপনারা উন্নয়ন হিসাবটা যে এইবার তো ব্যারিস্টার হিসাব দিছে গতবার আসিল 5 বছর আগে আসিল 9.5 লাখ টাকা ব্যাংক এবার ব্যারিস্টার হিসাব দিছে 9.5 কোটি আছে। তে আপনারা মনটায় বাড়ি কিতা মারবো হ্যাঁ ওই 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 হ্যাঁ আর যদি 9.5 লাখের নিয়ে আগামীবার যদি দেখা যায় 5 থেকে 6 লাখ আছে। 2018-তে বিএনপি ইলেকশনে আসলো কিন্তু মাঝপথেই তারা সরে গেল। সরে যাওয়ার সবচেয়ে বড় কারণ ছিল যে তাদের একটা সিটের বিপরীতে 2-3টে করে তাদের প্রার্থী, কারণ প্রার্থী একটা লন্ডন থেকে আসছে, প্রার্থী একটা পুরোনো পল্টন থেকে যাচ্ছে আর একটা গুলশান থেকে যাচ্ছে, এই 3 জায়গা থেকে তারা প্রার্থী। তো অনেক সেন্টারে আমি জানি সে সকালে এসে বলছে যে এটা এই নির্বাচন এলাকায় এটা আমাদের ক্যান্ডিডেট, পরে আবার দুপুরবেলা আরেকটা রাত্রেবেলা আরেকটা, এই অবস্থায় তারা ইলেকশন করে তারা আসতে পারেনি। ফলাফল যে তারা তখন থেকে ইলেকশন বিরুদ্ধে যে বাংলাদেশের ইলেকশনই হতে দেবে না, এর পরের যে ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিচ্ছি যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নাই। যদি জনগণ চায় ক্ষমতা আসবো নইলে আসবো না। এই কথাগুলি বললাম যে কথাগুলি সকলে জানা উচিত যে আমার ফাইট, আমার যেটা যুদ্ধ সেটা ঘরে বাইরে সব জায়গায়। তো ওই অবস্থায় কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। তো চক্রান্ত এখনও আছে। ইস্তিমার মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে, আর এই জায়গাটায় কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নাই। এখানে কিন্তু কোনো কারো মানে এরকম দ্বন্দ্ব নাই, কারণ ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর, এটা সারা প্রাচীন যুগ থেকে ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার
উপরে অনেকেরই নজর। তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে, যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না, আমি তো জানি আরো কোথায় যাবে। যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হচ্ছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।